কমান্ডো চোখের সামনেই একদল ডাকাত তার প্রেমিকাকে নৃশংসভাবে খুন করে। চোখের সামনে প্রেমিকাকে মরতে দেখে সে হিংস্র হয়ে ওঠে আর 40 জন ডাকাতকে একাই শেষ করে দেয়। যখন একজন কমান্ডো প্রতিশোধের নেশায় মেতে ওঠে, সে কতটা হিংস্র ভয়ানক হতে পারে আজ আমরা সেটাই দেখব। শুরুতেই আমরা আমৃত বীরেশকে তাদের মিশন শেষে ক্যাম্পে ফিরতে দেখি। আমৃত বীরেশ দুজনে অনেক ভালো বন্ধু। আমৃত দেখে তুলিকা তাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে যে তার বাবা তার বিয়ে ঠিক করেছে, আর সে এও বলে তুমি যদি আমাকে এখান থেকে না নিয়ে যাও তাহলে বাবা জোর করে আমার বিয়ে দিয়ে দেবে। তারপর আমরা তুলিকা ও তার ছোট বোন অহনাকে দেখতে পাই। অহনা বলে, আপু তুই তো আমৃতকে ভালোবাসিস। তুলিকা বলে, হ্যাঁ, আর আমি বিয়ে করলে আমৃতকেই করব। তুলিকার বাবা এলাকার একজন ক্ষমতাসীন ব্যক্তি। তুলিকার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে তুলিকার বাবার লোকজন আকাশের দিকে গুলি ছুড়ে আনন্দ করছিল। তখনই আমৃত এসে পৌঁছায় তুলিকার কাছে। প্রথমে তুলিকা তাকে দেখে ইমোশনাল হয়ে যায়। আমৃত বলে, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের এখনই বের হতে হবে। কিন্তু তুলিকা যেতে রাজি হয় না। তুলিকা বলে, এতক্ষণ যে শব্দবাজির আওয়াজ শুনছিলে সেটা কোনো শব্দবাজি ছিল না, আমার বাবার লোকজন ফায়ার করছিল। আমরা যদি এখন পালানোর চেষ্টা করি তারা আমাদের শেষ করে দিবে। আমি তোমার সাথে মরতে চাই না, আমি তো তোমার সাথে আমার সারা জীবন কাটাতে চাই। তুলিকা আমৃতকে ফিরে যেতে বলে। তুলিকার এঙ্গেজমেন্ট হয়ে যায় অন্য একটি ছেলের সাথে। ধীরেশ আমৃতকে বলে, আজ বাবার ভয়ে এঙ্গেজমেন্ট করে নিল, কাল বাবার ভয়ে বিয়ে করবে না তার কি গ্যারান্টি আছে। আমৃত বলে, ওর বাবার শক্তির চাইতে আমাদের ভালোবাসা বেশি শক্তিশালী। তখনই তুলিকা আমৃতকে মেসেজে বলে, আমরা কাল দিল্লি যাচ্ছি, আমাদের সেখানেই দেখা হবে। আমৃত ধীরেশকে তুলিকার দেওয়া মেসেজ দেখায় যে তুলিকা তাকে এখনো ঠিক আগের মতোই ভালোবাসে। তুলিকারা ট্রেনে উঠে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। তারপর আমরা ফানি নামের একজনকে দেখি। তাকে তার বাবা বারবার কল করছিল, কিন্তু সে ফোন তুলছিল না। তারপর আমরা তাকে সেই ট্রেনে উঠতে দেখি যেই ট্রেনে তুলিকারা উঠেছিল। তার সাথে অন্যান্য বগিতে তারই অনেক সঙ্গী ওঠে। ফানির বাবা আবারও তাকে কল করলে ফানি ফোন ধরে কথা বলে। সে বলে, ফোন ব্যবহার না করতে পারলে ফোন সাথে রাখো কেন। ফানি বলে, ইউটিউব দেখার জন্য। ফানির কথা শুনে বোঝা যায় সে খুবই অবাধ্য ও একটু সাইকো টাইপের ছেলে। ফানি সেখানে তুলিকাকে দেখে থমকে যায়। তার বাবা তাকে বগি নাম্বার জিজ্ঞাসা করলে সে তুলিকার কাছে জানতে চায়। তুলিকা তাকে বলে বগি নাম্বার A1, কিন্তু ফানি তাকে দেখতেই থাকে। ফানিকে তার বাবা জানায়, তোমার হাতে মাত্র 30 মিনিট আছে। হঠাৎ আমৃত তুলিকার কাছে এসে তাকে সারপ্রাইজ দিয়ে দেয়। তুলিকা আমৃতকে বলে, আমাদের তো দিল্লিতে দেখা করার কথা ছিল। আর সে বাবার ভয়ে আমৃতকে চলে যেতে বলে। আমৃত লাইট অফ করে তুলিকার পাশে আসে। তারপর ট্রেনের জানালা খুলে দিয়ে একটি রোমান্টিক ওয়েদার ক্রিয়েট করে। তুলিকাকে অবাক করে আমৃত তাকে বিয়ের জন্য আংটি দিয়ে প্রপোজ করে। তুলিকাও খুশি মনে আমৃতের দেওয়া আংটি পরে নেয়। ধীরেশ আমৃতকে হাসতে দেখে বলে, মুখে কি লাগিয়ে আসি যে এত খুশি দেখাচ্ছে। একটা ছেলে আমৃতদের বলে, আমারও স্পেশাল ফোর্সে চাকরি করার ইচ্ছা আছে। ধীরেশ বলে, তাহলে স্পেশাল ফোর্সে ভর্তি হয়ে যাও। ছেলেটি বলে, আমার মায়ের ওসব রিস্কি কাজ পছন্দ নয়। এরপর আমরা ফানিতে ট্রেনে এক পুলিশ অফিসারের সাথে কথা বলতে দেখি। ফানি পুলিশকে বলে সেই স্টুডেন্ট, আর সে কানপুর ইউনিভার্সিটিতে পড়ে। পুলিশ অফিসার জানায়, আমার মেয়েও তো ওখানেই পড়ে। তুলিকা ও আমৃত মেসেজ করছিল। তখনই তুলিকার ছোট বোন অহনা ওয়াশরুমে যাওয়ার কথা বলে। অহনার সাথে ফানির দেখা হয়, কিন্তু সে জানে না অহনা তুলিকার বোন। পুলিশ অফিসার ও ফানি গল্প করছিল। হঠাৎ তার ফোনে মেসেজ আসে, আর সে একটি ছুরি বার করে অফিসারের মাথায় কোপ দিয়ে তাকে মেরে ফেলে। ফানির গ্যাং এবার তাদের কাজ শুরু করে। তারা জ্যামার দিয়ে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে তাদের লুটপাট শুরু করে, যেন কেউ সাহায্যের জন্য পুলিশ বা অন্য কাউকে জানাতে না পারে। তারা ট্রেনে লুটপাট শুরু করে। তুলিকার তখন অহনার কথা মনে হয়। সে অহনাকে খুঁজতে যেতে গেলে তার বাবা তাকে লুটপাটের ভিতর যেতে দেয় না। তখনই ফানি তুলিকাকে দেখে থেমে যায়। ফানি তুলিকাকে দেখে বলে, আরে আমি তো আপনাকে চিনি। আর সে তুলিকার সাথে খারাপ আচরণ করলে তুলিকার বাবা বলে, আমি কে তুই জানিস, তোকে এই শহরের পুলিশ খুঁজে খুঁজে মারবে। ফানি তুলিকার বাবাকে মারতে গেলে তার চাচা তাকে আটকায় আর বলে উনি হলেন বলদেব সিং, শান্তি ট্রান্সপোর্টের মালিক। ফানি বলে, আমরা তো জ্যাকপট পেয়ে গেলাম, তাহলে লুটপাট এখানেই শেষ করি। আর এদের কিডন্যাপ করে টাকা চাইলেই তো আর এত কষ্ট করা লাগে না। ফানির চাচাও তার কথায় সম্মতি প্রকাশ করে। হঠাৎ তুলিকাদের বডিগার্ড এসে ফানিকে মারতে গেলে সে তার গলায় ছুরি চালিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। আর তুলিকার বাবাকে মেরে অজ্ঞান করে দিয়ে তুলিকার সাথে অসভ্যতামি শুরু করে। তখনই ট্রেনে ডাকাতি হচ্ছে বুঝতে পেরে আমৃত বীরেশ তুলিকাদের বগিতে এসে পানিদের দেখে তাদের মারতে শুরু করে। মারামারির এক পর্যায়ে তুলিকার মাকে বাঁচাতে গিয়ে বীরেশ ফানির চাচার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ফানির চাচার ছেলে রাবি এটা দেখে আমৃতদের মারতে গেলে ফানি তাকে আটকায়। কারণ ফানি বুঝতে পেরেছিল তারা আমৃতদের সাথে পেরে উঠবে না। তুলিকাদের যেন কোনো ক্ষতি না হয় তাই আমৃত তাদের অন্য বগিতে নিয়ে যায়। তুলিকা আমৃতকে জানায় অহনা ওয়াশরুমে গিয়েছিল, এখনো ফেরেনি।
অমৃত জানায় সে অহনাকে ফিরিয়ে নিয়ে আসবে। তুলিকা অমৃতকে ডাকাতদের সাথে ফাইট করতে যেতে দিতে চায় না। তুলিকা অমৃতকে বলে, ক্যাপ্টেন অমৃত, আমি তোমার সাথেই আমার পরবর্তী জীবন কাটাতে চাই। অমৃত জানায় আমার কিছু হবে না, আর আমি অহনাকে সেফলি ফিরিয়ে আনবো। আর যেহেতু তারা এনএসজি কমান্ডো, সাধারণ মানুষকে সাহায্য করা তাদের দায়িত্ব, এটা ভেবেই তারা ডাকাতদের মোকাবিলা করতে চায়। হানিও তার গ্যাং ফিরে এসে দেখে তার চাচা মরে পড়ে আছে। রাভি বাবার লাশ ধরে কাঁদতে থাকে। ফানির মামা বলে, আমাদের হাতে আর 10 মিনিট আছে, তারপর নেমে যেতে হবে। আসলে এখানকার সব ডাকাতি ফানির পরিবার। তারা চাচা, মামা, খালু এবং তাদের ছেলেপুলেদের নিয়ে ডাকাতি করে, আর তারা এই কাজ অনেক বছর ধরে করে আসছে। ফানি বলে, চাচাকে যে মেরেছে তাকে একমাত্র রাভিই মারবে, আর ওই বলদেব সিংকে আমি দেখে নিব, ওর জন্যই চাচা মারা গিয়েছে। আর এই কথা কেউ বাবাকে বলবে না। চাচার মৃত্যুর বদলা না নিয়ে আমরা কেউ ট্রেন থেকে নামবো না। রাভি আরো কয়েকজনকে নিয়ে বীরেশকে মারার উদ্দেশ্যে যায়, কিন্তু তারা আগেই পজিশন নিয়ে দাঁড়িয়েছিল। রাভি ও তার লোকজন তাদের মারতে গেলে তারাই মার খেতে থাকে। কিন্তু তখনই ফানি ছোট একটা বাচ্চার গলায় ছুরি ধরে অমৃত বীরেশকে থামতে বলে। আর তারা যখন থেমে যায়, সে বীরেশের কাঁধে গুলি করে। অমৃত রাভির সাথে লড়ছিল, তখন ফানি গিয়ে বীরেশের গুলি লাগা জায়গায় ছুরি ঢুকিয়ে তাকে কষ্ট দেয়, আর সেখান থেকে নিয়ে চলে যায়। এটা দেখে অমৃত রাভিকে মেরে তার সাথে নিয়ে যায়। অমৃত রাভিকে নিয়ে গিয়ে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে নেয়, আর তাকে বলে, তোকে যদি আমি বর্ডারে পেতাম তাহলে মেয়ে সেখানেই পুঁতে ফেলতাম। ফানির মামা তাকে জিজ্ঞাসা করে রাভি কোথায়। ফানির মামা এবার ফানির বাবাকে কল দিয়ে সব জানায়। ফানির বাবা ট্রেন থামিয়ে ট্রেনে ওঠে, আর নিজের ছোট ভাইয়ের লাশ দেখে বীরেশকে মারতে থাকে। তো বীরেশকে মেরে ফেলতে গেলে ফানি তাকে আটকায়। ফানি বলে, ওর এক সঙ্গী রাভিকে ধরে নিয়ে গেছে, রাভিকে ফিরে আনতে আমাদের একে প্রয়োজন হবে। সে বলে, এই সব কিছুর জন্য দায়ী বলদেব সিং, শান্তি ট্রান্সপোর্টের মালিক। আর এরা দুজন যেভাবে মারামারি করছিল, আমি নিশ্চিত এরা কোনো ফোর্সে চাকরি করে। ফানির বাবা বলে, যাদের জন্য আমার ভাই মারা গিয়েছে আমি তাদের লাশ চাই। আমরা দেখি ফানি দড়ি নিয়ে ট্রেনের ছাদে উঠে রাভির বগিতে যাওয়ার চেষ্টা করছে। অমৃত এবার অভিনব তার বন্ধুকে ফিরিয়ে আনতে যাওয়ার সময় তুলিকার হাতে সেফটির জন্য একটি ছুরি দেয়। তুলিকা বলে, তোমার আমার জন্য চিন্তা করা লাগবে না, যদি চিন্তা করতেই হয় তাহলে ভাবো কাল থেকে আমি তোমার বউ হয়ে যাব। আর হ্যাঁ, আমি আগে থেকেই বলছি আমি কিন্তু অনেক ডিমান্ডিং। তখনই সেখানে তুলিকার বাবা চলে আসে। তুলিকা অমৃতকে বলে, প্লিজ অহনাকে ফিরিয়ে আনো, ও আমাদের জান। অমৃত প্রমিস করে যে সে অহনাকে ফিরিয়ে আনবে, আর সে চলে যায়। কিন্তু অমৃত জানতো না তুলিকার সাথে এটাই তার শেষ কথা। সে তার তুলিকাকে সারা জীবনের জন্য হারাতে চলেছে। অমৃত গিয়ে ফানির লোকদের মারতে থাকে। সে একজন ট্রেন্ড অফিসারের মতোই তাদের আহত করে রাখছিল। কিন্তু যখন সিদ্ধি নামের একজন এসে অমৃতকে মারতে থাকে, অমৃত তার সাথে পেরে ওঠে না। সে অমৃতকে মেরে টানতে টানতে ফানির বাবার কাছে নিয়ে যায়। তুলিকার বাবা তাকে অমৃতের কথা জিজ্ঞাসা করে। তুলিকা জানায় অমৃত এনএসজি কমান্ডো। তুলিকার বাবা বলে, ছেলেটির কথা তো একবার আমাকে বলতে পারতে। তুলিকা বলে, আমি বললেই কি তুমি শুনতে? তখন রাভি বলে, তোমাদের ছেলে দেখা হলে আমাকে ভিতরে নিয়ে যাও। তুলিকা বলে, বেশি কথা বললে সে ফেলে দেবো, চুপচাপ দাঁড়িয়ে থাকো। ফানির বাবা অমৃতকে মারতে থাকে। বীরেশ কৌশলে তাদের থেকে ছুরি কেড়ে নিয়ে তাদের উপর হামলা করে। অমৃত বন্ধুর সাথী হয়ে ডাকাতদের মারতে থাকে, কিন্তু সিদ্ধি বীরেশের উপর চড়াও হলে বীরেশ তার সাথে পেরে ওঠে না। ফানির বাবা বীরেশকে মেরে ফেলতে গেলে আরিফ নামের ছেলেটি তাকে আটকায়। এটা ছিল সেই ছেলে যে বীরেশকে বলেছিল আমিও অফিসার হতে চাই। আরিফ ও তার ভাই ফানির বাবাকে আটকে রেখেছিল, কিন্তু সিদ্ধি গিয়ে আরিফের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। অমৃত বীরেশ এটা দেখে হতভম্ব হয়ে যায়। হঠাৎ ফানির বাবা এসে বীরেশের কাঁধে কোপ দেয়। এবার অমৃত সিদ্ধির উপরে ঝাঁপিয়ে পড়ে। তাদের মাঝে প্রচুর মারামারি হতে থাকে। এদিকে ফানি রাভিকে বাঁচাতে তুলিকাদের বগিতে পৌঁছে যায়। তুলিকা ফানিকে দেখে তাকে ছুরি দিয়ে ভয় দেখায়, কিন্তু সে তো আর ফানির সাথে পেরে উঠবে না। তুলিকার বাবা তুলিকাকে পালিয়ে যেতে বলে। ফানি তুলিকার বাবাকে মেরে তুলিকার পিছন পিছন যায়। তুলিকা গিয়ে সামনের বগিতে অমৃতকে লড়তে দেখে, কিন্তু দরজা বন্ধ থাকায় সে যেতে পারে না। ফানি তুলিকার কাছে আসলে সে ফানির মোকাবিলা করার চেষ্টা করে। একসময় তুলিকা ফানির হাতে ছুরি দিয়ে আঘাত করলে সে গিয়ে তুলিকার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। অমৃত তুলিকাকে ওই অবস্থায় দেখে তার সর্বশক্তি দিয়ে সিদ্ধিকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে তার সাথে পেরে ওঠে না। তুলিকা রক্ত মাখা হাতে অমৃতের দিকে তাকায়। সে যেন অমৃতকে বলতে চাইছে, আমি মরতে চাই না, আমি তোমার সাথে বাঁচতে চাই। তখনই ফানি তার পিঠে ছুরি ঢোকায়। অমৃত এবার তার সমস্ত শক্তি দিয়ে সিদ্ধিকে ছাড়িয়ে তুলিকার দিকে যেতে গেলে একজন তাকে রড দিয়ে আঘাত করে, আর ফানি এবার তুলিকার গলায় ছুরি ঢুকিয়ে দেয়। অমৃত অশ্রুসিক্ত চোখে তার প্রিয় মানুষটির দিকে তাকায়। ফানি তুলিকাকে ট্রেন থেকে ফেলে দেয়, আর অপর পাশ থেকে আরেকটি ট্রেন এসে তুলিকার সাথে সাথে তার সমস্ত স্বপ্ন শেষ করে দেয়। অমৃত তার ভালোবাসার মানুষটিকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখে।
আর তার মাথায় আঘাত করার ফলে সে অজ্ঞান হয়ে যায়। সিদ্ধি আমৃতকে টানতে টানতে তুলিকার বউয়ের সামনে নিয়ে যায়। ফানি তার লোকজনকে বলে বলদেব সিং আর তার পরিবারকে কিডন্যাপ করে নিয়ে যেতে। ফানি জানাই তাদের হাতে ট্রেন থেকে নামার জন্য আর 5 মিনিট আছে। আমৃত উঠে তুলিকার রক্তমাখা হাতের ছাপ দেখে তাদের পুরনো স্মৃতির কথা মনে করে আর সে অনেক কষ্ট পায়। সে তুলিকার হাতের ছাপের উপর হাত দিতে গেলে একজন তাকে আটকায়। আমৃত তার ঘাড় ধরে পিছনে ঘুরিয়ে দেয়। এরপর সে ওই বগিতে থাকা সবাইকে শুধু কোপাতে থাকে। এতক্ষণ সে ট্রেনের মানুষদের বাঁচাতে একজন কমান্ডোর মতো লড়ছিল, এখন সে একজন ভালোবাসা হারানো নির্দয় মানুষের মতো প্রতিশোধের নেশায় লড়ছে। রাভি এসে দেখে আমৃত ওই বগিতে থাকা সবাইকে শেষ করে দিয়েছে। আমৃত রাভিকে মেরে দেবে এই ভয়ে ফানি রাভিকে নিয়ে যায়। আমৃত আস্তে আস্তে সামনে এগিয়ে যায় আর সামনে যাকে পায় তাকেই শেষ করে দেয়। একটা আহত সিংহের মতো বুকে প্রতিশোধের আগুন নিয়ে সে লড়তে থাকে। রাভি এসে ফানির বাবাকে জানায় ওই কমান্ডো সিদ্ধির বাবা সহ ওই বুকির সবাইকে মেরে ফেলেছে। ফানিকে তার বাবা বলে সব তোর জন্য হয়েছে, তুই যদি ওই মেয়েকে না মারতি তাহলে আমরা আজ এই বিপদে পড়তাম না। এখন না ওই কমান্ডো আমাদের ছাড়বে না ওই মেয়ের বাবা। ফানির বাবা বলে ওদের সবাইকে শেষ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু ফানি বলে সবাইকে মারলেও বলদেব সিংকে কেউ মারবে না, ওকে কিডন্যাপ করে আমি মুক্তিপণ নিব। ফানি সাইকোদের মতো বিহেভ করছিল, সেও আমরিকে ভয় পাচ্ছিল, কিন্তু সে এত সহজে পিছিয়ে পড়ার ছেলে ছিল না। তুলিকার বাবাকে তার মা অহনা কথাই জিজ্ঞাসা করে আর সে তুলিকাকে দেখতে না পেয়ে বলে তুলিকা তো তোমার সাথেই ছিল, তুলিকা কোথায়? তুলিকার বাবা কাঁদতে কাঁদতে বলে ওরা আমাদের মেয়েকে মেরে ফেলেছে। তুলিকার মা বলে মেরে ফেলেছে মানে কি? তুলিকার বাবা বলে ওরা আমার মেয়েকে ছুরি দিয়ে আঘাত করে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে, আমি কিচ্ছু করতে পারিনি, আমার মেয়ের সমস্ত শরীর রক্তে লাল হয়ে গিয়েছিল। এসব শুনে তারা সবাই কাঁদতে থাকে। আমৃত এসব সহ্য করতে না পেরে পাশের বগিতে গিয়ে দাঁড়ায়। তখনই তার তুলিকাকে দেওয়া শেষ কথা মনে পড়ে। তুলিকা তাকে বলেছিল তার বোন অহনাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে। ধীরেশ আমৃতকে বলে তার সাথে সেও যাবে, কিন্তু আমৃত বলে তুই এখন ফাইট করার অবস্থায় নেই, আমি তুলিকাকে তো হারিয়েছি, আমি তোকে হারাতে চাই না। ফানি আমৃতের বিষয়ে জানতে ট্রেনের মানুষদের টর্চার করে। ফানি ভাবে ট্রেনে হয়তো আমৃতের কোনো আত্মীয় থাকতে পারে। জিজ্ঞাসা করতে করতে সে অহনার গলায় ছুরি ধরে। তখন ফানির বাবা তাকে থামায় আর বলে আমি আর কোনো ঝামেলা চাই না। তারা কয়েকজন প্যাসেঞ্জারকে অন্য বগিতে শিফট করে দেয়, কিন্তু ফানি তাদের মাঝে দুজন ডাকাতকে পাঠায় যাতে তারা প্যাসেঞ্জার সেজে আমৃতকে মারতে পারে। কিন্তু আরিফের ভাই সোহেল একজনের হাতে ছুরি দেখে ফেলে। আমৃতকে তারা মারতে গেলে আমৃত একজনকে ট্রেন থেকে বাইরে ফেলে দেয় আর আরেকজনকে ছুরি দিয়ে জখম করে ফানির কাছে পাঠায় আর বলে তোর বাপকে গিয়ে বল আমি আসছি। সে কোনো রকম ফানি পর্যন্ত পৌঁছায় আর বলে ওই কমান্ডো তোমার জন্য আসছে। তারপরে ছেলেটি মারা যায়। চোখের সামনে নিজেদের লোককে এভাবে মরতে দেখে সবাই ভয় পেয়ে যায়। একজন বলে এই সব হয়েছে ফানির জন্য, আমরা কেউ আর ওর জন্য মরতে পারবো না, আমরা ট্রেন থেকে নেমে যাব। সিদ্ধি বলে আমার বাবা ওই কমান্ডোর কাছে আছে, আর তোরা নেমে যাবি মানে? এরপরই তাদের নিজেদের মাঝেই ঝামেলা লেগে যায়। ফানির বাবা এসে সবাইকে থামিয়ে বল কি হচ্ছে এখানে। ফানির বলে সবাই ভয়ে প্যান্ট ভিজে ফেলেছে, এতই যখন ভয় ডাকাতি না করে কল সেন্টারে গিয়ে হ্যালো হ্যালো করো সবাই। ফানির বাবা বলে বলদেব সিং ট্রেনের ভিতর এখন একটা অসহায় মানুষ, কিন্তু সে যদি একবার বাইরে যেতে পারে পুলিশ আমাদের এক একজনকে খুঁজে খুঁজে ধরে ধরে মারবে। কিন্তু একজন বলে যাই হয়ে যাক আমি আর ট্রেনে থাকবো না। তার কথা শুনে ফানি ও তার বাবা তাকে ট্রেন থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। ফানিরা আস্তে আস্তে সামনের বগিতে এগিয়ে যায়। তারা সামনের বগিতে পৌঁছে আঁতকে ওঠে। তারা দেখে তাদের পরিবারের লোকজনদের জখম হওয়া প্রাণহীন শরীর ট্রেনে ঝুলছে। তারা সবাই কাঁদতে থাকে। সিদ্ধি সামনে এগোতেই তার বাবার লাশ দেখে জড়িয়ে ধরে। আমৃত সামনে এগোতে থাকে আর যাকে পাই তাকেই মারে। প্যাসেঞ্জারদের জিজ্ঞাসা করে সে জানতে পারে ডাকাতদের বগিতে একটি অল্প বয়সী মেয়ে আছে। আমৃত তাদের সেফটির জন্য অন্য বগিতে যেতে বলে। সেখানে ডাকাতদের একজনও ছিল, কিন্তু আমৃতের ভয়ে সে কাউকে ডাকতেও পারছিল না। তাই সে বাধ্য হয় প্যাসেঞ্জার সাজতে। প্যাসেঞ্জারদের পিছনের বগিতে যেতে দেখে দুইজন ডাকাত তাদের আটকাতে আসলে আমৃত তাদের বীভৎসভাবে মেরে ফেলে। আমৃত সামনের বগিতে যাওয়ার সময় আরিফের পরিবারও তার সাথে যেতে চায়। আমৃত বলে এটা অনেক রিস্কি হয়ে যাবে, আপনাদের প্রাণও চলে যেতে পারে। কিন্তু ছেলেকে হারিয়ে আরিফের মাও নিজ হাতে তাদের শেষ করতে চায়। অন্যদিকে ভিড়ে ট্রেনে বিপদ আছে সেটা স্টেশনের কর্মীদের বোঝাতে আগুন চালায়। তখন স্টেশন মাস্টার ট্রেনে কল দিলে অজ্ঞান হয়ে থাকা পুলিশরা জেগে ওঠে। পুলিশেরা ভিড়দের কাছে আসলে সে তাদের সব ঘটনা খুলে বলে। ফানির বাবা জানে বলদেব সিং বেঁচে থাকলে সে তাদের ছাড়বে না, তাই সে বলদেব সিংকে মেরে ফেলতে বলে আর ফানি সহ কয়েকজনকে চলে যেতে বলে যাতে তাদের কোনো ক্ষতি না হয়। তখন পুলিশ ফানিদের পালাতে দেখে তাদের উপর গুলি চালায়। ফানির বাবা অহনও একজনের গলায় ছুরি ধরে দাঁড়িয়ে থাকে।
যেন পুলিশ আসলে তাদের জিম্মি করে তারা পালাতে পারে। ফানির বাবা পুলিশের ভয় করছিল, কিন্তু সে তখনও বুঝতে পারেনি এক সাইকো প্রেমিক তার ভালোবাসায় কথা রাখতে তাদের দিকেই এগিয়ে আসছে। সিদ্ধি একটু এগিয়ে যেতেই আমৃতকে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে কিছুক্ষণ মারামারির পর সিদ্ধি আমৃতকে নিচে ফেলে মারতে থাকে। তখনই আরিফের মা একটা ছোট কুড়াল তার মাথায় ঢুকিয়ে তাকে নৃশংসভাবে মেরে তার ছেলেকে হত্যা করার প্রতিশোধ নেয়। যখন ফানির বাবা জানতে পারে সিদ্ধি মারা গেছে, সে লোকজন নিয়ে আমৃতকে খুঁজতে থাকে, কিন্তু আমৃত বগির সব লাইট অফ করে তাদের কাটতে থাকে। এক পর্যায়ে তারা আমৃতকে মারতে এসে নিজেরাই ভয়ে কাঁদতে থাকে। কখন সে অন্ধকারে তাদের সবাইকে শেষ করে দিবে এই ভয়ে। তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল তারা কোনো হন্টেড হাউসে ঢুকে পড়েছে, যেখানে ভুল করলেই মৃত্যু অনিবার্য। বিদেশদের সামনের বগিতে থাকা ডাকাতদের মেরে পুলিশ অহনাকে উদ্ধার করে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ফানি সেখানে এসে হাজির। আসলে সে পালিয়ে না গিয়ে প্রতিশোধ নিতে আবারও ট্রেনে উঠে পড়ে। সে এসেই পুলিশদের মেরে ফেলে, আর সে অহনাকে দেখে বুঝতে পারে সে বলদেব সিং এর মেয়ে। ফানি বলে এক মেয়েকে মারতেই আরেকটি এসে হাজির। অহনা তুলিকার মৃত্যুর কথা শুনে কাঁদতে থাকে। এদিকে আমৃত রাভির মুখের ভিতর ছুরি ঢুকিয়ে তাকে শেষ করে দেয়। যেই ডাকাতি প্যাসেঞ্জার সেজেছিল তার গলায় ছুরি ধরে তারা আমৃতকে থামতে বলে, কিন্তু আমৃত জানে না যে সে ডাকাত দলেরই সদস্য। তখনই আমৃতকে একজন মেরে অজ্ঞান করে ফেলে। তারা ভাবছিল তারা আমৃতকে মারার ভয় দেখিয়ে পুলিশদের থেকে বেঁচে যাবে, কিন্তু তারা বুঝতে পারে না তাদের এই সিদ্ধান্ত তাদের জীবনটাই কেড়ে নেবে। অন্যদিকে ফানি অহনাকে মারতে গেলে বীরেশ সামনে এসে তার সাথে লড়তে শুরু করে, কিন্তু আগে থেকেই আহত বীরেশ তাকে বেশিক্ষণ আটকাতে পারে না। ফানি বীরেশের বুকে ছুরি ঢুকিয়ে দেয়, আর ততক্ষণ ছুরি ঢোকে আঘাত করতে থাকে যতক্ষণ না সে মারা যায়। তখনই ফানির বাবা আমৃতকে নিয়ে সেখানে পৌঁছায়। আমৃত তার বন্ধুর নিথর দেহ পড়ে থাকতে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। ফানি বলে কমান্ডোটাকে ভালো করে ধরে রাখ, ও খুব খতরনাক, ছাড়া পেলে সবাইকে শেষ করে দেবে। ফানি বলে তোর বন্ধুকে কোলে বসিয়ে ছুরি বুকে ঢুকিয়ে রেখেছি যতক্ষণ না তার নিঃশ্বাস বন্ধ না হয়েছে। আমৃত শুধু তার বন্ধুর দেহটির দিকে তাকিয়ে থাকে। ফানির বাবা বলদেব সিংকে মারতে গেলে ফানি তাকে মারতে দেয় না। এখনও সে তাদের কিডন্যাপ করে মুক্তিপণাদের কথা ভাবছে, কিন্তু হঠাৎ আমৃত উঠে ডাকাতদের একজনের বুকে ছুরি দিয়ে মেরে মেরে তাকে শেষ করে দেয়। ফানির বাবা এটা দেখে আমৃতকে মারতে আসলে আমৃত তার শরীরে প্রথমে ছুরি দিয়ে আঘাত করে, আর তারপর তার মুখে আগুন লাগিয়ে তাকে নৃশংসভাবে শেষ করে। বাকি ডাকাতদের মারতে মারতে সে ফানির দিকে এগোতে থাকে। ফানি আস্তে আস্তে পিছু হতে থাকে আর বলে আমি তো শুধু তোদের 4 জনকে মেরেছি, তুই তো আমার বংশের 40 জনকে শেষ করে দিলি। তুই রক্ষক নোস, তুই একটা রাক্ষস, রাক্ষস তুই। তারপরই ফানি ও আমৃতের মাঝে লড়াই শুরু হয়। সে কৌশলে আমৃতের পেটে 2বার ছুরি দিয়ে আঘাত করে, আর পরে আবারও তার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। এবার যেন আমৃতের শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। ফানি আমৃতকে শেষ করার আগে তাকে আরো কষ্ট দেওয়ার জন্য বলে, আমি তোর তুলিকাকেও এইভাবেই শেষ করেছিলাম, তুই তো সামনে থেকে সবটাই দেখেছিস। ফানির কথাগুলো যেন আমৃতের বুকের ভিতর সরাসরি আঘাত করছিল। আমৃত এবার পিছনে ঘুরে ফানিকে হাতুড়ি দিয়ে কয়েকটি আঘাত করে। সে নিচে পড়ে গেলে প্রথমে সে তার পা থেকে শুরু করে আস্তে আস্তে উপরে হাতুড়ি দিয়ে ভাঙতে থাকে। আমৃত চায়নি ফানি এত সহজে মারা যাক, তাই সে তার শরীরের প্রত্যেকটি হাড় হাতুড়ি দিয়ে ভাঙতে থাকে। ফানি যেন এবার আমৃতকে বলছে, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেলে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমৃত ফানিকে ছুরি দিয়ে না মেরে ঘুষি মেরে মেরে তার গলা ও মুখের হাড় ভেঙে তাকে শেষ করে দেয়। তুলিকার বাবা ও বোন ফানির এই ভয়ঙ্কর মৃত্যু দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। স্টেশনে ট্রেন থামতেই পুলিশ ফোর্স এসে স্টেশন ব্লক করে ফেলে। আমৃত বাইরে এসে বসে কাঁদছিল, কারণ এই ট্রেন যাত্রা তার জীবনের সবচাইতে কাছের দুজনকে কেড়ে নিয়েছে। তখনই সে তুলিকাকে দেখতে পায়। তুলিকা যেন তাকে এসে বলছে, তুমি ভেঙে পড়ো না, আমি বাঁচতে চাই তোমার মাঝে, আর সারা জীবন তোমার ছায়া হয়ে তোমার সাথেই থাকতে চাই। আর এখানেই শেষ হয় কিল মুভির স্টোরি। সত্যি বলতে মুভিটি একটি মাস্টারপিস। মুভির প্রত্যেকটি ফাইট যেন গুজবাম্পস, আর ইমোশন, অ্যাকশন আর টুইস্ট যেন মুভিটিকে এক মুহূর্তের জন্য বোরিং হতে দেয়নি। মুভির স্টোরিটি সত্যি অসাধারণ ছিল। আর এই মুভির স্টোরি 1995 সালের এক ট্রেন ডাকাতির ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছে। তো সবশেষে কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।